নমস্কার। আমার পুরুলিয়া মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2025 অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আমরা আরও একবার চলে এসেছি অন্য একটি বিষয়ের পরামর্শ এবং সেই বিষয়ে পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা কীভাবে সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করবে সেই বিষয়ের উপর নজর রাখার জন্য। আজকে আমাদের বিষয় ভৌত বিজ্ঞান। এই ভৌত বিজ্ঞান বিষয়ে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য আমাদের সামনে আজকে উপস্থিত আছেন পুরুলিয়া জেলার দুই অভিজ্ঞ শিক্ষক। আমার ডান দিকে আছেন পুরুলিয়া জেলা স্কুলের অভিজ্ঞ শিক্ষক মাননীয় গণেশ দত্ত মহাশয়। স্যার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। এবং আমার বাঁদিকে আছেন মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের অভিজ্ঞ শিক্ষক মাননীয় দেবব্রত কর্মকার মহাশয়। স্যার, আপনাকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। বিভিন্ন এপিসোডগুলোর মতো এই এপিসোডে এই অভিজ্ঞ শিক্ষকগণ যে সমস্ত মূল্যবান পরামর্শগুলো দেবেন, ছাত্রছাত্রীরা একটু নোট করবে এবং পরীক্ষার সময় এই নোটসগুলো একটু লক্ষ্য রেখে পরীক্ষার হলে যাবে। তা আশা করি তাহলে তোমাদের নাম্বার কিছুটা হলেও বৃদ্ধি পাবে। আমি প্রথমেই গণেশবাবুর কাছে আসব, যে গণেশবাবু মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ে যে নম্বর বিভাজন পর্ষদ কর্তৃক যে নম্বর বিভাজনের নির্দেশ রয়েছে, সেই নম্বর বিভাজন সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করেন। তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমরা সকলেই এই নাম্বার বিভাজন সম্পর্কে খুব ভালোভাবেই পরিচিত আছো। তবুও আমি একবার তোমাদের নাম্বার বিভাজনটা বলে নিই। তোমরা জানো যে প্রথমেই তোমাদের 15টি এমসিকিউ, তারপরে বিভাগ খ বিভাগ, সেখানে 21টি এসএকিউ, গ বিভাগ 2 নম্বরের, সেখানে 9টি 2 নম্বরের প্রশ্ন, আর লাস্ট যে বিভাগ সেখানে 12টি 3 নম্বরের প্রশ্ন। এই হচ্ছে মোট 90 নাম্বার। তার মধ্যে প্রথম যেটা এমসিকিউ, 15টি এমসিকিউ আবশ্যিক, কোনো রকম অপশন সেখানে থাকছে না। 21টি যে এসএকিউ, সেখানে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে অপশন আছে। তার সঙ্গে সঙ্গে 2 নম্বর এবং 3 নম্বরের যে প্রশ্নের বিভাগ, সেখানেও সব প্রশ্ন নয়, কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে অপশন আছে। যে সমস্ত প্রশ্নের ক্ষেত্রে অপশন আছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর করার সময় প্রথমে তোমরা দুটো প্রশ্নই ভালো করে পড়বে। দুটোর মধ্যে যেটা তোমার পক্ষে সব থেকে ভালোভাবে তৈরি হয়ে আছে সেই প্রশ্নটাকে, দুটোকে পড়ে যেটাকে তোমার ভালো মনে হয়েছে সেটাই কিন্তু করবে। দুটোই পড়ে তারপরে স্থির করবে কোনটা করবে। ঠিক আছে? অর্থাৎ ছাত্রছাত্রীরা এই যে বিষয়টি, দুটো কোশ্চেনকে ভালোভাবে পড়ার পর চুজ করতে হবে কোন অ্যান্সারটা লিখলে আমি বেশি নম্বর পাবো বা কোন অ্যান্সারটা আমার ভালোভাবে প্রস্তুতি রয়েছে, তাই না গণেশবাবু? একদম ঠিক। আমি এরপর দেবব্রতর উপরে আসবো, যে রাসায়নিক গণনা যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় থেকে ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুতি নেবে সেই ব্যাপারে যদি একটু বুঝিয়ে বলেন। রাসায়নিক গণনা চ্যাপ্টারটি মূলত এখানে গাণিতিক প্রশ্নই বেশি থাকে। সুতরাং আমি ছাত্রছাত্রীদের বলবো যে তোমাদের কতগুলো রাসায়নিক বিক্রিয়ার উপর ফোকাস করতে হবে। তোমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো খুঁজে দেখলে বুঝতে পারবে যে ওখানে প্রায় 10 থেকে 15টা রাসায়নিক বিক্রিয়া আছে, যেগুলোর উপর ফোকাস করলে ওইগুলোর উপরই নিউমেরিক্যাল গুলো পড়ে থাকে আর কি। খুব কমন, যেমন মনে করুন যে সাধারণ ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে এরকম সাধারণ কতগুলো ব্যালেন্স সমীকরণ মনে রাখলে এই নিউমেরিক্যালগুলো খুব সহজেই করতে পারবে। একটু এই ব্যালেন্স সমীকরণগুলো যদি মনে রাখে তাহলে এই নিউমেরিক্যালগুলো করা খুব সহজ হবে ছাত্রছাত্রীদের কাছে। স্যার, এইখান থেকে কি ধরনের কোশ্চেন আছে, একটা উদাহরণ দেওয়া যাবে? একটা উদাহরণ। এখানে তো বললাম, এখানে মূলত নিউমেরিক্যাল বেসড কোয়েশ্চেন থাকে। আচ্ছা আচ্ছা। অঙ্ক থাকে, 2 মার্কসের অঙ্ক থাকে, কিছু মূল ধারণার কনসেপ্ট নিয়ে অঙ্ক থাকে 1 মার্কসের। মূলত গাণিতিক সমীকরণগুলোর উপর ভরসা করেই এই প্রশ্নগুলো সলভ করা যাবে। অর্থাৎ এখানে, হ্যাঁ গণেশবাবু এই ব্যাপারে একটু বলেন। অ্যাকচুয়ালি এই রাসায়নিক গণনা যে অধ্যায়টা, এটা হচ্ছে 4 নম্বরের অধ্যায়। তো একটা এমসিকিউ এখান থেকে থাকবে আর একটা 3 নম্বরের অঙ্ক এখানে আছে। আচ্ছা, ঠিক আছে? এই নিয়ে হচ্ছে আমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টারটা। আচ্ছা, তার মানে অর্থাৎ এখানে ওই ব্যালেন্স ইকুয়েশন যেটা, এইটা ছাত্রছাত্রীকে একটু ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, ওই ইকুয়েশন মনে না রাখলে অঙ্কগুলো করার সময়
সম্ভব হবে না। হ্যাঁ, অঙ্কগুলো করার সময় এই ব্যালেন্স ইকুয়েশনটা লিখে অঙ্কগুলো করতে একদম। হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশ্নের মধ্যে এই সমীকরণগুলো দিয়ে দিচ্ছে, বাহ, সেক্ষেত্রে আচ্ছা। বাড়তি পাওনা হবে ছাত্রছাত্রীদের। আচ্ছা, আচ্ছা। তবে রিয়াকশনগুলো মনে রাখলে অঙ্কগুলো করতে সুবিধা হয়। বাহ, ধন্যবাদ দেবব্রতবাবু। এরপর আমি গণেশবাবুর কাছে আরেকবার যাব যে গ্যাসের আচরণ যে অধ্যায়টি রয়েছে এটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এখান থেকে অনেকগুলো সূত্র বা গাণিতিক রূপ এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো এই সূত্র বা এই গাণিতিক রূপ জানার ক্ষেত্রে, অর্থাৎ এই যে গ্যাসের আচরণ এই যে অধ্যায়, এইটার প্রস্তুতির সময় ছাত্রছাত্রীরা কিভাবে সাবধানতা অবলম্বন করবে এবার যদি বলেন। হ্যাঁ, প্রথমত ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে তো সাজেশন বলে কোনো কিছু চলে না, তবুও বিগত বছরের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই অধ্যায় থেকে তোমরা যে সমস্ত বিষয়গুলোর উপরে বেশি করে জোর দেবে সেগুলো হচ্ছে যেমন বয়েলের সূত্র, তার বিবৃতি, গাণিতিক রূপ, তার সঙ্গে সঙ্গে চার্লসের সূত্র। চার্লস সূত্রটাকে প্রকাশ করেছিলেন সেন্টিগ্রেড স্কেলে, পরবর্তী স্কেল ক্ষেত্রে দেখা গেছে যে সেন্টিগ্রেড স্কেল নয়, কেলভিন স্কেলটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য। পরে আমরা চার্লসের সূত্রটাকে কেলভিন স্কেলে পরিণত করেছি। সেই কেলভিন স্কেলে প্রকাশিত অংশটি, দ্যাট ইজ ভি ভেরিয়েস ক্যাপিটাল টি, এটার প্রমাণটা ভালো করে দেখবে। চার্লসের সূত্র, বয়েলের সূত্র, তার সঙ্গে অ্যাভোগাড্রোর সূত্রকে মিলিয়ে পরে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের প্রতিষ্ঠা, এই প্রশ্নগুলোর উপরে জোর বেশি করে দেবে। তাছাড়াও তোমরা জানো যে এখানে 2 নম্বরের যে বিভাগ, সেখান থেকে একটা অঙ্ক আসে। অঙ্কগুলো করার সময় সমীকরণ ঠিকমতো লিখে মানগুলোকে ঠিকমতোভাবে বসাবে, সবগুলো এক জাতীয় এককে বসিয়ে তারপরে ক্যালকুলেশন করবে। অর্থাৎ আরেকটা ব্যাপার এখানে দেখতে হবে, গ্যাসের চ্যাপ্টারে এখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এদের যে লেখচিত্রগুলো সেগুলোকে ফোকাস করতে হবে। একদম। এখন লেখচিত্র থেকেও কোশ্চেন বেশ কিছু পড়ছে এখানে। আর বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে কি ডিফারেন্স, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ আচরণ থেকে কেন চ্যুতি হয় গ্যাসগুলোর, সেই ব্যাপারটা বুঝতে হবে। এগুলো একটু ফোকাস করলেই মনে হয় এটা একটা ভালো চ্যাপ্টার, যেখানে খুব সহজেই নাম্বার পাওয়া যায় আর কি। ধন্যবাদ আপনাকে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। স্যার এই যে চ্যাপ্টারটা না একদম সম্পূর্ণ নতুন, ক্লাস 10-এ, এর হয়তো আগে ছাত্ররা কোনোদিন পড়েনি এই চ্যাপ্টারটা নিয়ে। তো এই চ্যাপ্টারটা কিভাবে সহজেই ওরা প্রস্তুতি নেবে সেই ব্যাপারে একটু বলুন। এটা একটা ফিজিক্স বেস চ্যাপ্টার। তেজস্ক্রিয়তাতে এখানে প্রথমে পড়তে হবে ছেলেদেরকে যে তেজস্ক্রিয়তার কারণ এবং তেজস্ক্রিয়তা রিঅ্যাক্টিভিতার যা ইউজেস, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটা ব্যাপক ব্যবহার আছে, সেগুলো পড়তে হবে তোমাদের। এখানে মূলত নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, এই দুটোর উপর ফোকাস করতে হবে, এদের পার্থক্য। আর তেজস্ক্রিয় নিষ্ক্রমণের ফলে যে আলফা, বিটা, গামা যে রশ্মিগুলো বিকিরণ হয়, এর ফলে যে নিউক্লিয়াসের পরিবর্তন হয়, অর্থাৎ অন্য মৌলের যে রূপান্তর, সেই সিরিজগুলো একটু দেখতে হবে। আর দু একটা স্যার এখান থেকে কোনো সমস্যা মানে প্রবলেমটা কিছু প্রশ্ন দেয় কি এখান থেকে? ওই না। যেটা বলছেন আলফা কণা বেরিয়ে গেলে বিটা কণা, হ্যাঁ, ওইগুলো ব্যাপারটা থাকে, একটু বেশি- রূপান্তরগুলো থাকে, যে একটা ইউরেনিয়াম 238 একটা মৌল, তার ওখান থেকে 4টে আলফা কণা বা 6টা বিটা কণা নির্গত হলে শেষ কি মৌলে পরিণত আচ্ছা, হচ্ছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, একটা আলফা কণা বিকিরণের ফলে নিউক্লিয়াসের কি পরিবর্তন হয়, একটা আচ্ছা। বিটার ক্ষেত্রে কি হয়, এই পরিবর্তনগুলো থেকে প্রশ্ন থাকে। এগুলো প্রতি বছরই আসে কিছু না কিছু ক্ষেত্রে, এগুলো ফোকাস করতে পারেন। ধন্যবাদ। তাহলে রাসায়নিক গণনা এবং গ্যাসের আচরণের মতো আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কি আমাদের তাপের ঘটনাসমূহ। আমি গণসভার কাছে যাব যে স্যার এই তাপের যে ঘটনাসমূহ চ্যাপ্টার আছে, এখান থেকে ছাত্রছাত্রীরা কীভাবে প্রস্তুতিটা নেবে বা কোন কোন অংশগুলোর উপর বেশি করে একটু জোর দেবে? এই অধ্যায় থেকে এই বছরের জন্য তোমরা খুব ভালো করে তৈরি করবে যে অংশগুলো, সেগুলো হচ্ছে প্রথমত কঠিনের প্রসারণ। যেন কঠিনের 3 রকম প্রসারণ হয়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। তাদের গুণাঙ্কের রাশিমালাগুলো, এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, তার ব্যাখ্যা। একই রকমভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, বা আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আয়তনের এককের উপর নির্ভর করে না, এটা শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। অর্থাৎ ছাত্রছাত্রীরা এগুলো উত্তর করার সময় একটু মনে রাখবে, এই টিপসগুলো কিন্তু খুব প্রয়োজন নাম্বার পড়ানোর ক্ষেত্রে। এই 3টি গুণাঙ্কের মধ্যে যে সম্পর্ক, দ্যাট ইজ আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এই জিনিসটাকে ভালো করে তৈরি করে রাখবে। একই রকমভাবে তরলের প্রসারণ, তরলের 2 রকমের প্রসারণ: আপাত প্রসারণ, আপাত আয়তন প্রসারণ আর প্রকৃত আয়তন প্রসারণ। এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? এদের মধ্যে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা তরলের নিজস্ব ধর্ম, কেন এটা, তার ব্যাখ্যাটা ভালো করে দেখে রাখবে। এই প্রশ্নগুলোর উপরে এই বছরের জন্য খুব ভালো রকমভাবে তৈরি করবে তোমরা। এরপর ছাত্রছাত্রীদের কাছে আমাদের
জানার যেটা, যে আমাদের তো এই ধরনের আলোচনা চলছে বিভিন্ন বিষয়ে, কি ধরনের আলোচনা তোমরা চাও এইগুলো আমাদের কমেন্টস করে জানাও। আগামী দিনে তোমাদের এই কমেন্টসের উপর ভিত্তি করে আমরা সেই সমস্ত আলোচনাগুলো নিয়ে আসবো তোমাদের সুবিধার্থে, বা তোমাদের এখনো পর্যন্ত কোন বিষয়ের কোন জায়গাগুলোতে এখন অসুবিধা রয়েছে, ঠিকমতো এখনো বোধগম্য হয়নি, সেগুলো আমাদের কমেন্টস করে জানাও। তাহলে আমরা তোমাদের এই যে অসুবিধার জায়গাগুলো চেষ্টা করব সমস্যাগুলোর সমাধান করার। এরপর আমি যাব মাননীয় দেবব্রতবাবুর কাছে। স্যার, পর্যায় সারণী। পর্যায় সারণী মানে এতগুলো মৌলকে একসঙ্গে মনে রাখার যে ব্যাপার, হ্যাঁ, পর্যায় সারণী তো একটার সঙ্গে একটা গুলিয়ে যায় চ্যাপ্টার। হ্যাঁ, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা অবশ্যই নিজের পড়ার রুমে একটা বড় পর্যায় সারণী রাখার চেষ্টা করবে। আচ্ছা। কারণ পর্যায় সারণী কেন ইম্পর্টেন্ট এটা তোমাদের অজানা নেই। রসায়ন বিজ্ঞানের ভিত তৈরি করে কিন্তু পর্যায় সারণী চ্যাপ্টারটা। মৌলের যে অবস্থান, তাদের অবস্থানগুলোর ওপরেই নির্ভর করছে তাদের ভৌত ধর্ম, তাদের রাসায়নিক ধর্ম। অর্থাৎ রসায়ন বিজ্ঞানকে ভালোভাবে জানতে গেলে পর্যায় সারণী জানতে হবে। এই চ্যাপ্টারে তোমাদের মূলত পর্যায় সারণীতে মৌলের অবস্থানগুলো এবং তাদের পর্যায়বৃত্তি যে ধর্মগুলো আছে, বিশেষ করে আয়নাইজেশন পোটেনশিয়াল বা যেটা তড়িৎ ঋণাত্মকতা, জারণ ধর্ম বা জারণ ক্ষমতা, পরমাণুর আকার বা ব্যাসার্ধ, এদের যে পর্যায়বৃত্তি ধর্ম, অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে তাদের ধর্মের কী পরিবর্তনগুলো হয়, একটা গ্রুপে ওপর থেকে নিচের দিকে এলে তাদের এই ধর্মগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে। এখন এইগুলো থেকে শর্ট কোয়েশ্চেন খুব থাকে, যেখানে ক্রমগুলো ব্যাখ্যা করতে হয়, অর্ডারগুলো ব্যাখ্যা করতে হয়। এখন মূলত স্যার এখানে একটা গুরুত্বপূর্ণ থাকে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল, এই হ্যালোজেন মৌলের কোশ্চেন কিন্তু প্রতিবারই প্রায় এসে থাকে, তো এই হ্যালোজেন মৌলগুলো সম্পর্কে একটু বলে দেন। হ্যালোজেন মৌলগুলো যেহেতু পর্যায় সারণীতে সবচেয়ে ডান দিকে অবস্থান করে, ফলে এরা স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি তড়িৎ মৌল, এদের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি এবং এরা রিয়েক্টিভ। পর্যায় সারণী হ্যালোজেন মৌলগুলোর মধ্যে কী হচ্ছে না, এখানে গ্যাসীয় দশারও মৌল পাওয়া যায়, তরল দশারও পাওয়া যায় এবং কঠিন দশারও পাওয়া যায়। এমন একটা পর্যায় যেখানে সব দশারই মৌল আছে এবং এদের রসায়ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এদের তড়িৎ ঋণাত্মকতার মান, এদের ইলেকট্রন আসক্তি, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো খুব ভালো করে পড়তে হবে ছেলেদেরকে। একটা গুরুত্বপূর্ণ একটা গ্রুপ হচ্ছে পর্যায় সারণী হ্যালোজেন। আচ্ছা, পর্যায় সারণী থেকে গণসংখ্যা যাবো, যে স্যার আপনি একটু যদি এইবার আলোকপাত করেন। হ্যাঁ, পর্যায় সারণীতে স্যার যেগুলো বললেন সেগুলো করার সঙ্গে সঙ্গে আরও দু একটা বিষয়ের উপরে তোমরা জোর দেবে। সেগুলো হচ্ছে সূত্রগুলো। প্রথমে ত্রয়ী সূত্র, তারপর নিউল্যান্ডের অষ্টক সূত্র, ম্যান্ডেলিপের পর্যায় সূত্র, তার সঙ্গে সঙ্গে আধুনিক পর্যায় সূত্র। সূত্রগুলো স্টেটমেন্টগুলোকে একদম নিখুঁতভাবে কিন্তু লিখবে। এর সঙ্গে সঙ্গে ম্যান্ডেলিপের যে পর্যায় সারণী তার ত্রুটিগুলোকে দেখবে। ম্যান্ডেলিপের পর্যায় সারণীর দুটো ত্রুটি আগে থেকে রেডি করে রাখবে, কোন দুটো ত্রুটি লিখবে। হাইড্রোজেনের অবস্থান, 1 নম্বর শ্রেণীর ক্ষার ধাতুগুলোর সঙ্গে হাইড্রোজেনের ধর্মের দুটো মিল, দুটো অমিল। একই রকমভাবে 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে হাইড্রোজেনের ধর্মের দুটো মিল, দুটো অমিল খুব ভালো করে আগের থেকে তৈরি করে রাখবে তোমরা। ঠিক আছে? বা ধন্যবাদ গণেশবাবু। তাহলে পর্যায় সারণী বা যে চ্যাপ্টারগুলো নিয়ে আমাদের আলোচনা হলো, সেখান থেকে যে টিপসগুলো পাওয়া গেল, যেগুলো লেখা মানে যে কোশ্চেনের উত্তর লেখার সময় আমাদের একটু সাবধান হয়ে এবং সচেতন হয়ে লেখা উচিত, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এরপর আরেকবার দেবব্রত হয়ে যাব। এই যে ধাতুবিদ্যা মেটালার্জি, যে এটা শুনে যে একটু মুখস্থ করার ব্যাপার থাকে এবং কিছু বোঝার ব্যাপার থাকে। বড় চ্যাপ্টার নয়, এখানে মূলত খনিজ ও আকরিক, তাদের মধ্যে পার্থক্য কী সেটা বুঝতে হবে এবং বিভিন্ন খনিজের যে সংকেত, অর্থাৎ বিভিন্ন ধাতুর যে মূল প্রধান যে আকরিক বা খনিজ, তাদের সংকেতগুলো মনে রাখতে হবে এবং এখানে সংকর ধাতুগুলো মনে রাখতে হচ্ছে, তাদের উপাদানগুলো, শতকরা পরিমাণগুলো কোন সংকর ধাতুতে কত পরিমাণ আছে, এগুলো জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ধাতুবিদ্যার মূল যে নীতিগুলো, অর্থাৎ যে ধাপে ধাপে একটা আকরিক থেকে যেভাবে ধাতু রিফাইন করে নিষ্কাশন করা হচ্ছে, এই প্রত্যেকটা ধাপ জানতে হবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, কীভাবে একটা আকরিককে রিফাইন একটা মেটালে পরিণত করছে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ ধাতুবিদ্যার মূল পদ্ধতিগুলো, এগুলোর উপর ফোকাস করতে হবে ছেলে। আর বলছেন ওই আকরিকগুলোর সংকেত কি মনে রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই এখানে এগুলো একটু মুখস্থ করতে হবে। মানে সংকেতগুলো, হ্যাঁ, প্রধান আকরিক কোনগুলো, তাদের সংকেতগুলো, বিশেষ করে অ্যালুমিনিয়াম, আয়রন, বেশি নেই এখানে ছিল, আছে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, আয়রন আছে, ক্যালসিয়াম। এদের মূলত এই 4-5টা ধাতু, তাদের প্রধান আকরিকগুলো মনে রাখলেই মনে হচ্ছে হয়ে যাবে। আমরা জানি যে আমরা আমাদের চারপাশ নিয়েই তো আমাদের পরিবেশ, তাহলে আমাদের এই ভৌতবিজ্ঞান বিষয় পড়ার সময় কিন্তু পরিবেশ নিয়েও ভাবতে হবে।
এই পরিবেশের জন্য যে ভাবনা, যে অধ্যায় একদম প্রথমেই আছে দেখবে, সেখান থেকে যে বিশ্ব উষ্ণায়ন বা ওজোন স্তর ডিপ্লেশন হয়ে যাচ্ছে, স্থিতিশীল উন্নয়ন, এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো সম্পর্কে আমি দেবভাবে জানতে চাইবো। মানে কি ধরনের এখান থেকে ওরা পরিবেশের preparation টা নেবে? সম্ভাবনা এখানে যেমন ধরুন বিশ্ব উষ্ণায়ন, হ্যাঁ। এখান থেকে ওরা কি প্রিপারেশনটা নেবে? বিশ্ব উষ্ণায়নের কারণ কারণ, হ্যাঁ। এবং তার প্রতিকার, ওজোন স্তর কীভাবে গঠিত হয় তার কেমিক্যাল রিয়াকশনগুলো জানতে হবে, আবার ওজোন স্তর ক্ষয় হচ্ছে যে জন্য তার রাসায়নিক বিক্রিয়াগুলো জানতে হবে ছেলেদেরকে। এছাড়া বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এবং বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য এগুলো একটু মুখস্থ করতে হবে ছেলেদের। এটা একটা ছোটো চ্যাপ্টার, এখন তো এটা একটা কমন চ্যাপ্টার হয়ে গেছে, সব ক্লাসে পড়তে হয় পরিবেশের জন্য ভাবনা। আচ্ছা, ফলে এইগুলোর থেকে যে আছে না বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর যে ক্ষয় হয়ে যাচ্ছে, এইগুলোর উপর কি ক্ষতিকারক যে প্রভাবগুলো, হ্যাঁ। এইগুলো একটু পড়ে রাখলে। এখন বললাম তো, এখন এই চ্যাপ্টারটা যেহেতু সব ক্লাসেই ছেলেরা পড়ছে, হ্যাঁ, ফলে পরিবেশের common জন্য এখন একটা কমন চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার। এখানে গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার ডিপ্লিশন, এগুলোর উপর ফোকাস করলেই হবে একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট জিনিস আছে, স্থিতিশীল উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি বা যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করছি, এমনভাবে ব্যবহার করব, আমরা ব্যবহার করব এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম তারাও ব্যবহার করবে। এইভাবে এই রকম চিন্তা ভাবনা রেখে যে উন্নয়ন, সেই উন্নয়নে হচ্ছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। এই অংশটাও কিন্তু ছাত্রদের একটু মনে রাখতে হবে। যাই হোক, এরপর আমরা যাবো গণেশবাবুর কাছে। গণেশবাবু, রাসায়নিক বন্ধন, এই যে এত যৌগ আমরা দেখি প্রকৃতিতে, তার মূল কারণ তো রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনের ফলেই মৌলগুলো বিক্রিয়া করে এবং একটা নতুন একটা যৌগ তৈরি করে। এই রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টার অধ্যায়, সেই সম্পর্কে আপনি একটু আলোচনা করেন। রাসায়নিক বন্ধন এটা রসায়নের কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যদিও খুব সামান্য অংশই তোমাদের সিলেবাসের মধ্যে আছে। এবছরের জন্য খুব ভালো করে তোমরা যেগুলো রেডি করবে সেগুলো হচ্ছে তড়িৎযোজী বন্ধন, কোষেল তড়িৎযোজী বন্ধনের ধারণা দিয়েছেন। কিভাবে কোষেল তড়িৎযোজী বন্ধনের ধারণা দিয়েছেন, উদাহরণ সহ। কোন উদাহরণটা লিখবে আগে থেকে ঠিক করে রাখবে, একটা উদাহরণ সহ তার ব্যাখ্যা। একই রকম ভাবে সমযোজী বন্ধনের ধারণা দিয়েছেন লুইস। কিভাবে লুইস সমযোজী বন্ধনের ধারণা দিয়েছেন, উদাহরণ সহযোগে তার ব্যাখ্যা কিন্তু লিখবে। তড়িৎযোজী এবং সমযোজী বন্ধনের মধ্যে, দুটো যৌগের মধ্যে বেসিক্যালি কি পার্থক্য আছে, তড়িৎযোজী যৌগগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কেন সমযোজী যৌগ অপেক্ষা বেশি হয়, এই বিষয়গুলোর উপর জোর সব থেকে বেশি পরিমাণে তোমরা দেবে। আর অবশ্যই লুইস ডট গঠন তো রেডি করতেই হবে। সেখানে আলাদা আলাদাভাবে সমযোজী এক বন্ধনে আবদ্ধ মৌলিক অণু, সমযোজী এক বন্ধনে আবদ্ধ যৌগিক অণু, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা করে লুইস ডট গঠনগুলোকে ভালো করে রেডি করে রাখবে। একটা লুইস ডট গঠন প্রতি বছরের মতো তোমাদের এই বছরও কিন্তু আসবে। স্যার, এখান থেকে আরেকটা কোশ্চেন লক্ষ্য করেছি যে কোনো একটা যৌগের নাম দিয়ে দিল এবং জিজ্ঞেস করলো যে এখান থেকে কি ধরনের, এখানে কি বন্ধন আছে এবং কেন। যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যে দুটো পরমাণু পরস্পরের সঙ্গে মিলিত এই বন্ধন তৈরি করতে যাচ্ছে, সবার প্রথম তাদের ইলেকট্রন বিন্যাস গুলো। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস লিখলেই তুমি বুঝতে পারবে যে বন্ধনটা তড়িৎযোজী হবে নাকি সমযোজী বন্ধন হবে। কারণ তড়িৎযোজী বন্ধন তৈরি হতে গেলে একজনকে ইলেকট্রন বর্জন করতে হবে আর অন্যজনকে ইলেকট্রন গ্রহণ করতে হবে। ইলেকট্রন বর্জন করবে কারা, যাদের সর্ববস্থিত কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হয় একটি, নতুবা দুটি, নতুবা তিনটি আছে। আর ইলেকট্রন গ্রহণ করবে কারা, যাদের সর্ববস্থিত কক্ষপথ ইলেকট্রন সংখ্যা আইদার 5 or 6 or 7 আছে। তাহলে এই ধরনের পরমাণুগুলো যখন পরস্পরের সঙ্গে মিলিত হতে যাবে, তখন সেখানে তড়িৎযোজী বন্ধন তৈরি হবে। যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বিষয়টাতে বলি, ম্যাগনেসিয়াম পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 12, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 2, অর্থাৎ সর্ববস্থিত কক্ষপথ আছে দুটো ইলেকট্রন। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে পরে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে। অপরদিকে ক্লোরিন, যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7, সর্ববস্থিত কক্ষপথ হচ্ছে 7টা ইলেকট্রন। সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য একটা ইলেকট্রন নিয়ে পরে Cl- আয়নে পরিণত হবে এবং এইভাবে উৎপন্ন Mg2+ এবং Cl- স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে তড়িৎযোজী বন্ধন তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। বা গণেশবাবু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো একটা জিনিস মনে রাখতে হবে, এই ধরনের কোশ্চেনের উত্তরগুলো করার সময় ইলেকট্রন বিন্যাস এইটা যেন একটু পরিষ্কার ধারণা থাকে, তাহলে আশা করি সমস্ত কোশ্চেনের উত্তরগুলো করতে পারবে। একদম ঠিক। এবার আমি এখানে আরেকটা বিষয় আমি একটু হ্যাঁ, বলি। বলুন, দ্রুত বলুন। এই সমযোজী বন্ধন, বিশেষ করে অষ্টক সূত্রটা এখানে ছেলেদের বুঝতে হবে।
অষ্টক সূত্রের মাধ্যমে যে যেগুলো অষ্টক সূত্র মেনে চলে তাদের এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে হবে, বেসিক্যালি ডায়াগ্রামগুলো যেগুলো বললেন গণেশবাবু, লুইস ডট গঠনগুলো। এবং যারা অষ্টক সূত্র মেনে চলে না, অষ্টক সূত্রে সংকোচন কোথায় ঘটে, অষ্টক সূত্রে প্রসারণ কোথায় ঘটে, এগুলো ছেলেদের কিন্তু মাথায় রাখতে হবে। বিশেষ করে এমন কতগুলো যৌগ আছে যেখানে সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন একসাথেই দেখা যায়। হ্যাঁ, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যৌগগুলোর মধ্যে 3 প্রকারই বন্ধন পাওয়া যায়। ফলে এইগুলো ডায়াগ্রামগুলো অঙ্কন করতে হবে ছেলেদের। এগুলো মূলত স্ট্রাকচারগুলো রাফ প্র্যাকটিস করতে হবে, লুইস ডটগুলো যেগুলো গণেশবাবু বললেন, এগুলো দেখলে আমার মনে হয় সমযোজী বন্ধন বা তড়িৎযোজী বন্ধন এই চ্যাপ্টারটা খুব একটা ইলেকট্রন বিন্যাসের সঙ্গে সঙ্গে লুইস ডট গঠনগুলো, হ্যাঁ অবশ্যই এই দুটো জিনিস মাথায় রেখে উত্তর দিলে আশা করি ফুল মার্কস পাওয়া যাবে বা ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে না। ভৌত বিজ্ঞান বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। এই জৈব রসায়ন তো যে বিস্তার অনেক, আমি দেবতবু বলবো যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই যে জৈব রসায়ন অধ্যায়টি রাখা হয়েছে, এই জায়গাতে তারা কিভাবে প্রিপারেশনটা নেবে? যদিও জৈব রসায়ন বিশাল জিনিস, ওটা সংক্ষেপে করে মাধ্যমিকের পরীক্ষাটা কিভাবে মাথায় রাখবে এটাকে বা বোধগম্য করবে? জৈব রসায়ন একটা বড় পার্ট একটা কেমিস্ট্রির। এখানে মূলত ছেলেদের প্রথমেই ফোকাস করতে হবে আইইউপিএসি নামকরণগুলোর উপরে। এখন এখানে সিলেবাসের মধ্যে খুব বেশি নেই মাধ্যমিকে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে, অ্যালকোহল আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে এবং অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মূলত এইগুলোরই ইফেক্ট নেমিং জানতে হবে। তাহলে প্রথমে ছেলেরা বা ছাত্রছাত্রীরা ফোকাস করবে আইইউপিএসি নামকরণ কীভাবে করতে হবে, সমগণীয় শ্রেণীগুলো, বিশেষ করে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, অর্থাৎ হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ, কোনগুলো সম্পৃক্ত কোনগুলো অসম্পৃক্ত, আর একটুখানি অ্যারোমেটিক হাইড্রোকার্বনটাও জানতে হবে, সিলেবাসের মধ্যে পড়ছে। এছাড়া অ্যালকেন বলতে মূলত মিথেন, ইথেন, তাদের প্রস্তুতি, তাদের ভৌত ধর্ম, তাদের রাসায়নিক ধর্ম, এগুলো ছেলেদের দেখতে হবে। অ্যালকিন বলতে ইথিলিনের প্রস্তুতি, এবং ইথিলিনের বেশি নেই, 2-3টে রাসায়নিক ধর্ম যদি তারা ফোকাস করে তাহলে চলবে। অ্যালকাইনের প্রস্তুতি কীভাবে প্রস্তুত করা হয়, বিশেষ করে অ্যাসিটিলিন গ্যাস এবং অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। এখানে সিলেবাসের মধ্যে অ্যালকোহলও রয়েছে, ফলে ইথানল, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, অ্যাবসলিউট অ্যালকোহল কি, ডিনেচারেড স্পিরিট কি, মেথিলেটেড স্পিরিট যেটাকে বলি আমরা, মানে এদের সংকেত এবং ব্যবহার কি যেন মনে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, সংকেত এবং ব্যবহার মনে রাখতে হবে। অ্যালকেন, বিশেষ করে অ্যালকেনের কী কী ব্যবহার আছে, অ্যালকিনের কী ব্যবহার আছে, অ্যালকাইনের কী ব্যবহার আছে, অ্যালকোহলের কী ব্যবহার আছে, এগুলো জানতে হবে। এবং কার্বনের যে ক্যাটিনেশন প্রপার্টি, যেটা যার জন্য কার্বন অসংখ্য শৃঙ্খল গঠন করতে পারে, সেইটা দেখতে হবে একটুখানি। এবং প্রত্যেকটা সমগণীয় শ্রেণীর মধ্যে যে সাধারণ সংকেতগুলো রয়েছে অ্যালকেনের, যেমন অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2, অ্যালকিন হচ্ছে CnH2n, এই সংকেতগুলো দিয়ে তাদের গঠনগুলো প্রকাশ করতে হবে, কীভাবে কার্বন চেনগুলো তৈরি হচ্ছে। বিশেষ করে ছেলেমেয়েদের বলবো যে আপ টু 10 কার্বন অ্যাটম পর্যন্ত অ্যালকিন এবং অ্যালকাইন, তাদের স্ট্রাকচার ড্র করতে তাদের শিখতে হবে। স্ট্রাকচার ড্র করতে পারলে স্ট্রাকচার থেকে কীভাবে ইফেক্ট নেমিং করা হয় এবং ইফেক্ট নেমিং থেকে কীভাবে স্ট্রাকচার ড্র করা হয়, সেগুলো মানে একটার সঙ্গে একটা সম্পর্কিত পরপর পড়ে গেলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গণবাবু যদি বলেন এই জৈব রসায়নের উপরে যে বিষয়গুলো বললেন সেগুলো প্রতিটাই ঠিক। এর সঙ্গে সঙ্গে অতিরিক্ত কতগুলো বিষয় তোমরা দেখে রাখবে, যেমন ধরো সমাহবতা, আইসোমার্সিসের জায়গাটা, সেখানে খুব ভালো করে রেডি করবে C2H6 ও সংকেত বিশিষ্ট দুটো যৌগের নাম। এর সঙ্গে অবশ্যই দেখবে জৈব যৌগের সঙ্গে অজৈব যৌগের পার্থক্য। আর রাসায়নিক ধর্মের মধ্যে অ্যালকেন জাতীয় যৌগের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া, সেখানে হ্যালোজিনেশন। অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে অ্যাডিশন রিঅ্যাকশন, দ্রুত বিক্রিয়া দু রকমের, একটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেনেশন এবং হ্যালোজেনের সঙ্গে হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন, ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন, তিনটের মধ্যে বেশি করে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রোমিনেশন, কারণ এই বিক্রিয়াতে একটা বর্ণের পরিবর্তন আছে, যে বিক্রিয়ার মাধ্যমে আমরা কোনো একটা যৌগের মধ্যে অসম্পৃক্ততা আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। অ্যালকোহলের ক্ষেত্রে হ্যাঁ, যেমন ধরুন ইথিলিন, কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত ব্রোমিন, যার রংটা থেকে লাল রঙে, তার উপর দিয়ে যদি ইথিলিন গ্যাস পাঠায় তাহলে লাল রংটা বর্ণহীন হয়ে যায়, যে বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি ইথিলিন সেটা অসম্পৃক্ত যৌগ। আচ্ছা স্যার, এই ধরনের উত্তরগুলো করার সময় কি রাসায়নিক সমীকরণ দিতে হবে? অবশ্যই এই ধরনের প্রশ্নের উত্তরের সময়
ভাষায় লেখার সঙ্গে সঙ্গে নিচে রাসায়নিক সমীকরণটা উল্লেখ করে দিতে হবে। ছাত্রছাত্রীরা এই জিনিসগুলো একটু মনে রাখবে, এই যে আমি শুধু লিখে দিলাম, ইকুয়েশনটা দিলাম না, সমীকরণটা এবং দিলাম না। এবং সেই সমীকরণে বিক্রিয়া পদার্থের নামগুলো তলে লিখলে ভালো হয়। বাহ। এরপর আমি দেবব্রত হয়ে যাব যে চলতরিৎ যে চ্যাপ্টার আছে সেখানে অনেকগুলো সূত্র আছে। এই সূত্রগুলো লেখার সময় ছাত্রছাত্রীদের যে অসুবিধার মধ্যে পড়ে যে কতটা লিখবো, শুধু সূত্রটা লিখে ছেড়ে দেবো না গাণিতিক রূপটাও দেবো, তাহলে না, কোন ক্ষেত্রে ওরা সূত্রটা লিখবে? এখানে ওহমের সূত্র বা কুলম্বের সূত্র যেগুলো লেখা হবে তার গাণিতিক রূপ দেওয়াটা আবশ্যিক। গাণিতিক রূপটা না প্রকাশ করলে সূত্রটা অসম্পূর্ণ থেকে যাবে, ফলে ছেলেদেরকে সূত্রের সাথে সাথে তাদের গাণিতিক রূপ প্রকাশ অবশ্যই করতে হবে। আচ্ছা ঠিক, তাহলে সূত্রটা লিখলাম এবং গাণিতিক রূপটাও একটু আমি তার সঙ্গে দিয়ে দেবো, তাহলে কিন্তু আর নাম্বার কাটার কোনো জায়গা থাকছে না। একই রকমভাবে এই চ্যাপ্টারে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো লেখার সময় 3টে সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র ভাষায় উল্লেখ করার সঙ্গে সঙ্গে নিচে গাণিতিক রূপ অবশ্যই, ব্র্যাকেটে ধ্রুবক রাশিগুলোর কথা, 3টে সূত্রের সমন্বিত যে রূপ সেই রূপগুলো অবশ্যই উল্লেখ করবে তোমরা। আর লাস্টের দিকে যেমন আছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, এইগুলো সূত্রগুলোকে নিখুঁতভাবে লেখার চেষ্টা করবে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের ক্ষেত্রে বাম হাতের কোন আঙুলটি কোন অভিমুখকে নির্দেশ করছে সঠিকভাবে কিন্তু লিখবে। আমরা প্রায় আলোচনার শেষ মুহূর্তে পৌঁছে গেছি। আমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলো আলোচনা হলো এবং যে মাস্টারমশাইরা যে টিপসগুলো দিল ছাত্রদের উদ্দেশ্যে, আমি বলবো যে এইগুলো একটু মাথায় রাখবে পরীক্ষা দেওয়ার সময়। তাহলে কি হবে, তোমাদের এই যে পরীক্ষক তিনি কিন্তু নাম্বার কাটার কোনো জায়গা পাবে না। অর্থাৎ একটু সচেতন হলেই কিন্তু আমার নাম্বারটা বেড়ে যাবে। আমি আরেকবার গণেশের কাছে আসবো, এই যে আলো অধ্যায় আছে, এই আলো অধ্যায় যে লেন্স বা আলোর যে প্রতিসরণ প্রতিফলন যে ব্যাপারগুলো, এই যে লেন্সের যে কোশ্চেনগুলো হয় না, যে ফোকাস, মুখ্য ফোকাস, প্রথম ফোকাসের মধ্যে রাখলে কি ধরনের প্রতিবিম্ব তৈরি হবে, এই জায়গাগুলো একটু সহজ করে ছাত্রদের কীভাবে মনে রাখবে? প্রথমত লেন্সের ক্ষেত্রে তো সংজ্ঞাগুলোকে আগেই ভালো করে তৈরি করতে হবে, বিশেষ করে আলোক কেন্দ্রের সংজ্ঞা, ফোকাসের সংজ্ঞা, তার সঙ্গে সঙ্গে লেন্সে, উত্তর লেন্সে এবং অবতল লেন্স, দুই ধরনের লেন্সে কিভাবে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে, কোন অবস্থানে রাখলে। বাড়িতে তোমরা ভালো করে ছবিগুলোকে প্র্যাকটিস করবে, বেশ কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা নিঃসন্দেহে সেগুলো পরীক্ষার সময় ঠিকভাবে করতে পারবে। খুব সুন্দর আলোচনা হলো। আমি আরেকবার দেবব্রত হয়ে যাব, আর তো সময় নেই। এই খুব কম সময়ে সমস্ত ভৌতবিজ্ঞান বিষয়টা ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুতি নেবে, কীভাবে অভ্যাস করবে, কীভাবে করলে তাদের একটু নাম্বারটা এবং তার সঙ্গে তাদের যে কনফিডেন্স লেভেলটা একটু বাড়বে, সেই সম্পর্কে আলোচনা করে। মানে আমি রসায়নের শিক্ষক হিসেবে বলবো যে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তো পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান দুটো নিয়ে তো সাবজেক্টটা, তো এখানে ফিজিক্সের ক্ষেত্রে যতটা লিখতে হয় আমার মনে হয় কেমিস্ট্রির ক্ষেত্রে অল্প লিখে ছেলেরা নাম্বার খুব সহজে তুলতে পারবে। নিখুঁত লিখতে হবে। মানে ফিজিক্সে যতটা লেখার প্রয়োজন কেমিস্ট্রিতে ততটা লিখতে কিন্তু হয় না, ফলে অল্প লিখে বেশি নাম্বার পাওয়ার জন্যে কেমিস্ট্রি পোর্শনগুলো একটু বেশি ফোকাস করলে আমার মনে হয় ছেলেদের নাম্বার একটু বেশি হয় আর কি, বাড়ে আর কি। আমি গণধর্মে যাব যে এই ক্ষুদ্র সময়ে এখন ছেলেরা কিভাবে প্রস্তুতিটা নেবে। সময় তো আর খুব একটা বেশি নেই। এই মুহূর্তে তোমরা সব থেকে বেশি জোর দেবে টেক্সট বইয়ের উপরে। যে টেক্সট বইটা, যে পাবলিশার্সের টেক্সট বই তোমরা পড়ে এসেছো এতদিন ধরে, সেই টেক্সট বইটার উপরে সব থেকে বেশি জোর দেবে। জেনে রাখবে যাবতীয় প্রশ্ন কিন্তু ওই টেক্সট বই থেকেই কিন্তু আসবে, ওর বাইরে কিন্তু নয়। টেক্সট পেপার বা আরো যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, প্রশ্ন সংকলনের যে বইগুলো, সেগুলো তোমার প্রিপারেশনটা ঠিক যাচাই করার জন্য কতটা তুমি তৈরি হয়েছো, কিন্তু জোর দেবে কিন্তু টেক্সট বইয়ের উপরে। দিন রাত তোমরা টেক্সট বইগুলোর উপরে চোখ বোলাও, ঠিক আছে? দেবব্রতবাবু আরেকটু যদি বলেন এই ব্যাপারে। না, যেহেতু সবই টেস্ট পরীক্ষা শেষ হয়েছে ছেলেদের, ফলে টেস্ট পেপারটার উপর তো ফোকাস করতেই হবে। টেস্ট পেপার যত বেশি নিয়মিত ছেলেরা প্র্যাকটিস করবে তত তাদের আত্মবিশ্বাস বাড়বে। তাদের সাবজেক্টে আত্মবিশ্বাস বাড়লে, ভয় যদি না ছেলেরা করে থাকে এই সাবজেক্টটাকে, তাহলে নম্বর তুলতে কোনো অসুবিধা হবে না। সুতরাং ভীতি তাড়ানোর জন্য প্র্যাকটিস, টেস্ট পেপার জরুরি। আচ্ছা, নিয়মিত অনুশীলন করবে, নিয়মিত অনুশীলন, এবং শিক্ষক মহাশয়দের সেই অনুশীলন যে পত্র সে দেখাবে এবং কোন জায়গায় এখনো প্রবলেম আছে জেনে নিয়ে সেটা নিজেদেরকে সংশোধন করবে। টেস্ট পেপারে যে নতুন প্রশ্নগুলো আসছে সেগুলো আলোচনা করতে হবে, শিক্ষকের কাছে পরামর্শ নিতে হবে। স্যার ভৌতবিজ্ঞান গণতন্ত্রে যাবো, যে ভৌতবিজ্ঞান সেই ব্যাখ্যা ধরে যে কোশ্চেনগুলো হয়, যদি একটা দুটো উদাহরণ দেন। ব্যাখ্যামূলক প্রশ্ন যেমন ধরুন
বয়েলের সূত্র থেকে। জলাশয়ের তলদেশ থেকে সৃষ্ট বুদবুদ যত উপর দিকে ওঠে তত তার আয়তন ক্রমশ বাড়তে থাকে। এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর দেওয়ার সময় সেখানে এটা তো লিখতেই তোমরা যে চাপ কমছে আয়তন বাড়ছে, কিন্তু বুদবুদ যখন উপর দিকে উঠছে তখন এক্ষেত্রে বুদবুদ মধ্যস্থ বায়ুর পরিমাণ স্থির আছে, জলাশয়ের উষ্ণতা সর্বত্র স্থির আছে। এই ধ্রুবক রাশিগুলোর কথা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, তাহলেই উত্তরটা কিন্তু সম্পূর্ণ হবে। বাহ, খুব সুন্দর আলোচনা হলো এবং খুব ক্ষুদ্র সময়ে আমরা সমস্ত ভৌতবিজ্ঞান বিষয়ের যে অধ্যায়গুলো আছে আমরা আলোচনা করলাম এবং আমাদের যে শিক্ষক মহাশয়গণ আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কোন জায়গাতে ছাত্রছাত্রীদের সচেতন হওয়া উচিত এবং কিভাবে লিখতে হবে। তো এইগুলো তোমরা একটু মনে রাখবে, পরীক্ষা দেওয়ার সময় একটু মনে রাখবে, তাহলেই আমরা আশা করি তোমাদের যে নাম্বার, অবশ্যই নাম্বার বাড়বে। তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের যে পরীক্ষা, সেই পরীক্ষা ভালো হোক, আগাম শুভেচ্ছা রইল। আমি দুই শিক্ষক মহাশয়কে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই যে এপিসোড বা ভৌতবিজ্ঞান বিষয়ের উপর যে আলোচনা শেষ করছি। পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। তবু যাওয়ার আগে বলে নিই, তোমাদের যে বিষয়গুলোতে এখনো পর্যন্ত অসুবিধা আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের এই যে অনুষ্ঠান শেয়ার করবে, বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেবে তাদের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো তাহলে আমরা জানতে পারবো এবং আগামী দিনে তোমাদের এই অসুবিধার উপর ভিত্তি করে আমরা যে অনুষ্ঠান নিয়ে আসবো যাতে তোমাদের এই অসুবিধাগুলোকে সম্পূর্ণরূপে দূর করতে পারি এবং তোমাদের এই বিষয়ের প্রতি কী হয়, দক্ষতা বাড়ে। আমি আরেকবার শুভেচ্ছা জানিয়ে গণেশবাবু এবং দেবুবাবুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।